আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ক্রাউন 7 কথা দেশের কথা অনুষ্ঠানে এবং যথারীতি উপস্থাপনা আছি আমি সিনহা আহমেদ সাঈদ। আমাদের আজকে বিষয়বস্তু রাজনৈতিক দুর্যোগ অথবা ভূমিকম্প যাই বলেন, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট মহসিনকে, এবং তিনি বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার বায়ে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন আহমেদকে। কেমন আছেন আপনি? অ্যাডভোকেট মহসিন, টকশোর জগতে আপনি একটা ভোকাল বক্তা, আপনি যা বলেন তা ভূমিকম্প হয়ে যায়। আমি তো খুব কম যাই টকশোতে। ভূমিকম্প হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ভূমিকম্প দেখলাম, প্রাকৃতিক দেখতেছি, ফেস করতেছি, এই যে দেশের ভিতরে যে ভূমিকম্প শুরু হয়েছে, পলিটিক্যাল ভূমিকম্প, এটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এটার শেষ কোথায়? আমি পড়তেছিলাম বার্ট্রান্ড রাসেল, তাকে লিটারেচারে নোবেল দেওয়া হয়েছে। তো সে যখন নোবেলে বক্তব্য রাখছে তখন এক পর্যায়ে সে বলছে যে দেখো, আমি যদি এইখানে থাকতাম তাহলে আমি বলতাম নেপোলিয়ন শুড হ্যাভ নেভার বিন বর্ন, ওর জন্মই হওয়া উচিত হয় নাই। বুঝতে পারছেন কি বলছি? সো আমি এই মুহূর্তে হাইন্ডসাইটে যখন দেখি, আমি জানি না যে পাকিস্তানের জন্ম হওয়া উচিত ছিল কিনা। তার কারণ হচ্ছে পাকিস্তানও ধ্বংসের পথে, বাংলাদেশ ধ্বংসের পথে, ইন্ডিয়াও ধ্বংসের পথে। অল দ্য থ্রি কান্ট্রিজ আর বিং ডিস্ট্রয়েড ইকোনমিক্যালি। তিনটা দেশই অ্যাবজেক্ট পভার্টি চলছে, আমাদের জনগণ পভার্টির লেভেল নিচে চলে যাচ্ছে। বাংলাদেশ তো আমি মনে করি বাংলাদেশে ইউনুসকে এনে ইটস আ পলিটিক্যাল জেনোসাইড। এটা কেন বলেন? পলিটিক্যাল জেনোসাইড করা হয়েছে এই দেশ আর রাষ্ট্রের উপরে। এত ভালো লোক আমাদের, এত হার্ডওয়ার্কিং জনতা আমাদের, জনগণ, ওনাকে এনে কেন হয়েছে? নাম্বার ওয়ান, উনি যে জিনিসটা করেছেন, প্রথমে আগুন লাগিয়ে দিয়েছেন ইন্ডিয়ায়। 7 সিস্টার্স দেখে নেব। ডু ইউ নো ইয়োর ফোর্সেস, আপনার ডিফেন্স ক্যাপাবিলিটি কি আছে, ওদের কি আছে? আপনি কি দেখবেন ওদেরকে? চিকেন নেকটা তো তারা এলিফ্যান্টস নেক বানিয়ে দেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। ইউ হ্যাভ পুট দ্য কান্ট্রি এট স্টেক বাই গিভিং সাচ স্টুপিড ইডিয়টিক স্টেটমেন্টস। আপনি দেশ আর রাষ্ট্র পরিচালনা করতে জানেন না। আপনি কেন জেনোসাইড বলেছি? আজকে অর্থনীতি ডিস্ট্রয় হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, অ্যাবাউট 400 কলকারখানা বন্ধ হয়ে গেছে, আপনার আনএমপ্লয়মেন্ট চলছে, আপনার এক্সপোর্টসগুলি কমে গেছে। এই তো আল্লাহর রহমত আছে যে বাংলাদেশের 1 কোটি লোক যারা দেশের বাইরে আছে তারা আপনাকে ডলার দিয়ে হেল্প করছে, নাহলে আপনার ভ্যালিউ কি? আপনি খালি দেশ আর রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন। আপনি এই কারণেই বলি আমি দ্যাট ইট ওয়াজ আ 106 করে আপনি যে এসেছেন, ইটস আ পলিটিক্যাল জেনোসাইড। আর এই পলিটিক্যাল জেনোসাইডের জন্য পিপল লাইক মাই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, হি ইজ হ্যান্ড ইন গ্লাভস উইথ দিস রেজিম, এবং তাদের জন্য নষ্ট হয়েছে। তারা যদি বুঝতে পারতো যে কিভাবে করতে হবে, কিভাবে দেশ পরিচালনা হবে, তাহলে আজকে আমাদের এই জেনোসাইডটা না হয়। টোটাল পলিটিক্যাল জেনোসাইড। ইউ আর কিলিং আ কান্ট্রি, ইউ আর কিলিং আ নেশন। আপনি বলেন, কোথাও আমি শুনলাম উনি বলেছেন যে আমি ইকোনমিক্সে পেয়েছি। কিসের আপনি ইকোনমিক্সে পেয়েছেন? লজ্জা করে না? আপনি পেয়েছেন জেনোসাইড। জেনোসাইডটা বলছেন কেন? পলিটিক্যাল জেনোসাইড এই কারণে বলছি যে 18 কোটি লোকের আজকে ধ্বংসের দিকে আছে, এই কারণে বলছি। জেনোসাইড তো খালি মেরে ফেললে হয় না, জেনোসাইডের তো অনেক এক্সপ্যান্ড করা যায়। জেনোসাইড কি আছে? আপনি মানুষকে না খেয়ে যদি মানুষ মরে যায়, দ্যাটস পার্ট অফ ইউর জেনোসাইড। আজকে মানুষ স্টার্ভ করছে, এই দেশে মানুষ ইজ স্টার্ভিং টুডে। জিনিসপত্রের দাম দেখেন, 120 টাকা করে পেঁয়াজ এই দেশে, মানুষ এই দেশে পেঁয়াজ খায়। আলু বোধহয় 25-30 টাকা করে, আলু শুড বি 15 টাকা যে উৎপাদন হয় আমাদের দেশে। সবজিগুলির আপনি অবস্থা দেখেন। সো আমার কথা হচ্ছে, দেখেন এভরিথিং ইজ লিঙ্ক টু পলিটিক্স।
ইকোনমিক্স হলেও পলিটিক্সের সাথে লিঙ্কড আছে। সো আমি এই কারণেই বলছি যে আপনি এই রাষ্ট্রের মধ্যে পলিটিক্যাল জেনোসাইড করছেন। জেনোসাইড ইজ নট যে শেখ হাসিনা 200-400 লোক মারা দিয়েছে বা 1400 লোক মেরে দিয়েছে, নো। 18 কোটির মধ্যে 1400 লোক মরে গেছে, ওইটাও কোনো ঠিক করে কেউ লিস্ট দিতে পারছে না এখনো, যে হু আর দোজ 1400 পিপল হু হ্যাভ বিন কিল্ড। লিস্ট আছে, কেউ জানে? তা তো জানে না। কিন্তু আপনি যে জেনোসাইডটা করছেন, আপনি রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। এই চিকেন নেক তোমাদের 7টা রাষ্ট্র যখন ইচ্ছা আমি ইয়ে করে দেব। এখন এটা এলিফেন্ট স্নেক হয়ে গেছে, 3টা গ্যারিসন বসিয়ে দিয়েছে। দে হ্যাভ গট অ্যাবাউট 1500 ইন্টেলিজেন্স পিপল ওয়ার্কিং ইন আসাম। আপনি কি তামাশা করছেন? ওদের একটা হাই পাওয়ার্ড মিটিং হয়েছে 3-4 দিন আগে মনে হয়, ভেরি হাই পাওয়ার্ড মিটিং অন মাই বর্ডার। আপনি হোয়াট আর ইউ টকিং? এই জন্যই বলছি পলিটিক্যাল জেনোসাইড, ইউ আর কিলিং দ্য স্টেট ইটসেলফ। জি, আমি আপনাকে আসবো। ডক্টর জামালউদ্দিন, পলিটিক্যাল জেনোসাইডটাকে উনি ব্যাখ্যা দিয়েছেন, তার পাশাপাশি অর্থনীতি নিয়ে যে ব্যাপারটা দাঁড়াইছে, এখানেও কি এই জাতীয় কিছু দেখছেন আপনি আপনার অধ্যয়ন গবেষণায়? দেখুন, পলিটিক্স অ্যান্ড আমরা ক্রাইসিস ফেস করতে যাচ্ছি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স টুইন, এটা টুইন ব্রাদার্স, এরকম একটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এবং সেখানে যদি পলিটিক্যাল লিডারশিপ এর যদি ইকোনমিক কোনো ভিশন না থাকে, তাহলে দেখেন আমরা কেন গরিব হয়ে এলাম, আরেক লোক সাউথ কোরিয়া 1964 সালের আগে ইস্ট পাকিস্তানের থেকে পার ক্যাপিটা ইনকাম লোয়ার ছিল, ওয়াই দে বিকাম নাও $14,000 পার ক্যাপিটা ইনকাম। কারণ তাদের পলিটিক্স আইদার ডেমোক্রেটিক সিস্টেম হোক অর অথরিটেরিয়ান হোক, বাট they were united for the interest of the economic development of the country. আমরা we could not arrange that. That's why 53 years পরেও এখনও উনি যে কথাগুলো বললো, এই যে এটাকে কিন্তু এটার জন্য ইকোনমিস্ট হওয়ার দরকার নেই। এটা দেশের হাল হকিকত চলে কীভাবে সেটা যদি আপনি ঠিক করেন, ইন দ্যাট কেস ইউ ক্যান মেক এ জাজমেন্ট। যে ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানিগুলা যে ক্রেডিট রেটিং করে একটা রাষ্ট্রের এবং অর্গানাইজেশনগুলোর, যেমন ব্যাঙ্কগুলোর ক্রেডিট রেটিং করা, আমিও ক্রেডিট রেটিংয়ের সাথে ইনভলভ আছি। এই ক্রেডিট রেটিংটা হলো নর্মাল অডিটের থেকে ডিফারেন্ট বিকজ অডিটও করে, অডিট করার পরে ক্রেডিট রেটিং হয়, দি লাস্ট স্টেজ। এরপরে কী হয় এটা আমরা এখনও জানি না। বাট দিস ইজ দি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার, মুডিজ এবং ফিচ, এরা 3টা কোম্পানি, তারা পৃথিবীর সবচেয়ে নামকরা রেটিং কোম্পানি। আমরা এখন যে অবস্থায় আছি, আমরা আমাদের IMF-এর যে লোন এগ্রিমেন্ট করে ডিসবার্সমেন্ট করে পার্শিয়াল যে ইনস্টলমেন্ট যেটা বাকি ছিল সেটা এখন IMF নিষেধ করছে, দিবে না, বিফোর ইলেকশন দিবে না। তার মানে কি? উই আর আনএবল টু রান আওয়ার শো। এবং তারা আমাদের জাজ করতেছে আমি কিভাবে রাষ্ট্রটা চালাচ্ছি। এবং রাষ্ট্র, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স বোথ টুগেদার। এবং পলিটিক্স যদি না থাকে, পলিটিক্যাল গোল যদি না থাকে, একটা রাষ্ট্রের উন্নতি হয় না। নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে অর্থনীতি ধসটা আসবে, সেটার প্রকৃতি কী হবে? সেটার প্রকৃতি তো এখন এস্টিমেট করার জন্য, মানে আমাদের এখানে তো করতে পারবে না, কারণ কেউ যদি করে সেটা নিয়ে সে বিভিন্ন রকমের আসবে। ইন্টারন্যাশনাল লোক দিয়া এবং লোকাল লোক দিয়া এটার একটা স্টাডি হওয়া উচিত। যদি 6 মাস পরে ইলেকশন হয়, ধরেন উইদাউট পলিটিক্যাল এজেন্ডা, এই গভর্নমেন্ট তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট বেশি দিন চললে এটা মানে আপনার সঠিকভাবে চলতে পারবে না, কারণ তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। এই গভর্নমেন্টের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, এরা হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট ম্যাক্সিমাম 90 ডেজের উপরে থাকা উচিত না ফ্রম ইকোনমিক ভিউ পয়েন্ট। 3 মান্থসে আপনি যদি মনে করেন যে আপনার জিডিপি গ্রোথ বছরে আমাদের আগে ছিল 6.5, সেটা এখন আসছে 3-4-এর কাছাকাছি, ধরেন 3.5 ধরলাম। সেখানে আপনার এটাকে আপনি যদি 0.25 যদি ইয়ে করেন যে গ্রোথটা স্টেবলি যাবে, তাহলে 1 বছরে 0.25%, তাহলে পরের বছরে হবে
0.5%। এইভাবে বাড়তে থাকলে অ্যাভারেজে যদি আমি 2.2% ধরি তাহলে 10 বছরের নিচে আছি আমরা এখন। এটা যদি আপনি ইফ ইউ প্রিডিক্ট দ্যাট, এটাকে বাইর করলে দেখা যাবে যে আরও যদি এটা যদি লঙ্গার হয়, এই পিরিয়ড যদি আরও লঙ্গার হয়, তাহলে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি গ্রোথ যেটা, জিডিপি গ্রোথটা আরও নিচের দিকে নামবে। নামতে নামতে একটা সময় এসে দেখা যাবে যে আমরা ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায়। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মহর সিং, ভয়ঙ্কর চিত্র দিয়েছেন। ডক্টর জামাল উদ্দিন একটা ভয়ঙ্কর চিত্র দিয়েছেন। আপনি যেহেতু রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতি সম্পর্কে আপনার প্রত্যক্ষ নলেজ আছে, এই যে ভয়ঙ্কর চিত্র এবং এই যে রাজনীতি চিত্র, এই দুই চিত্রের মধ্য থেকে আশার আলো কোথায়? এই প্রশ্নটা খুবই ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যে আশার আলো তখনই দেখবেন যখন যারা ক্ষমতায় থাকে তাদের যদি কোনো ভিশন থাকে। বর্তমানে যে গভর্নমেন্ট আছে এদেরকে কে বলেছে রিফর্মস করার জন্য? অল রিফর্মস এ পলিটিক্যাল রিফর্মস। যেটাই হাত দিবেন, সংবিধান পলিটিক্যাল ডকুমেন্ট, অর্থনীতি পলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে। আপনার আজকে আর্কিটেকচার, যেটা ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার, হ্যাজ বিন কমপ্লিটলি ডিস্ট্রয়েড। আজকে আপনার ব্যাংকে টাকা নাই। আজকে লোক যখন 10,000-এর জন্য যায় ওকে 5,000 দেয়। অনেক সময় বলে কালকে আইসো, কালকে দেব। এই হলো আপনার ব্যাংকসগুলির অবস্থা। আপনার কোনো কিছু ঠিক নেই। আপনি বাংলাদেশ ব্যাংক কী করেছে? 5টা না 6টা ব্যাংকসকে একত্র করছে। কে বলেছে ওদেরকে একত্র করে? অল আর ব্যাংকস উইচ আর ডেড ব্যাংকস। ওই ডেড ব্যাংকসদেরকে আপনি আবার একত্র করছেন ফর হোয়াট? আবার বলছেন শেয়ার হোল্ডার্স উইল গেট নাথিং। দিস আর অল পাবলিক লিস্টেড কোম্পানিজ। বারিট, কবর দিয়ে দেন এদেরকে। কবর না দিয়ে আপনি আরো বড় সিকনেস পালতেছেন। ইউ সি, সো মাই পয়েন্ট ইজ যে আপনাকে রিফর্মস করতে হবে। আপনি এইখানে আমি যদি আপনি রাস্তায় দাঁড়ায় জিজ্ঞেস করেন যে এই 16 মাসে কোনো রিফর্মস হয়েছে, কেউ রিফর্মসের চেহারা দেখেছে? বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা ইলেকশন করতে পারবে না, বলা হয়েছে না? আপনি কি সংবিধান দেখেছেন? আর্টিকেল 66 পড়েছেন? আর্টিকেল 66 তো বলে দিয়েছে যে কারা পারবে না। যাদের 2 বছরের ঊর্ধ্বে শাস্তি হবে ফর মোরাল টার্পিটিউড, তারা পারবে না ইলেকশন করতে, এবং তারপরে আর 5 বছর পর্যন্ত ইলেকশন করতে পারবে না। আপনি সংবিধানের উপরে হয়ে গেলেন যে আপনি ওথ নিচ্ছেন সংবিধানের উপরে। দ্যাটস ওয়াই আই কল ইট পলিটিক্যাল জেনোসাইড। যে আপনি ওথ নিলেন সংবিধানের উপরে, সংবিধানের আপনি কচু বলছেন, ইউ আর নাথিং সংবিধান। খলিলুর রহমান সাহেব গেলেন, ডিব্রিফিং হয়েছে ওনার? হ্যাজ হি বিন ডিব্রিফ? বা উনি ডিব্রিফিং করেছেন? কার কাছে করেছেন? আমরা তো শুনি নাই, পাই নাই কিছু। ডিব্রিফিং একটা হয় আর্মির কাছে, ওদের কাছে করবেন, সিকিউরিটি এজেন্সিসদের কাছে করবেন, প্রেসিডেন্টকে করতে হবে আপনাকে গিয়ে ডিব্রিফ, বিকজ হি ইজ দি অনলি প্রপার কনস্টিটিউশনালি ইলেক্টেড পারসন। আমি নাম বলছি না কে, নাম ইজ ইমম্যাটেরিয়াল। প্রেসিডেন্ট ইজ এন ইনস্টিটিউশন। গেছেন এই যে 16 মাসে যে 17 বার সে বাইরে গেছে, বা 15 বার বা 14 বার যে বাইরে গেছে, হ্যাজ হি রিপোর্টেড টু দ্য প্রেসিডেন্ট? সংবিধান তো বলছে যে আপনাকে যাওয়ার আগে দেখা করে যেতে হবে, ওনাকে বলতে হবে কি অর্জন করবেন, এসে বলতে হবে কি অর্জন করেছেন। সো আপনি একদিকে বলেন কনস্টিটিউশন, কনস্টিটিউশনালিজমে বিশ্বাস করি, আর একদিকে, দ্যাটস ওয়াই আই কল ইট আ পলিটিক্যাল জেনোসাইড। এই দেশের সাথে দুশ্মনের মতন কাজ করা হচ্ছে। ইন্ডিয়া ইজ নট মাই দুশ্মন, উই হ্যাভ গট ইন্টারনাল দুশ্মনস, যারা আমাদের এনিমিজ ইন্টারনালি। আজকে দেশ, এটা বলে নেই আজকে দেশকে চালাচ্ছে। ডিজোরে হতে পারেন ইউনুসের নাম, de facto this country is being run by Jamaat and BNP. This country is now being run by Jamaat and BNP. আপনি কোথাও শুনেছেন লটারি দিয়ে এসপি অ্যাপয়েন্টমেন্ট? পৃথিবীতে কোথাও শুনেছেন কিনা? আই মিন, দেশকে তামাশা বানিয়ে দিলেন। তার মধ্যে কেউ কেউ বলছে 40টা হলো জামাতের,
40 এসপিস আর ফ্রম জামাত। আমি জামাতের বিরুদ্ধে আমার কিছু না, আমার কথা হচ্ছে তামাশা কেন হচ্ছে দেশে। আপনাকে ধন্যবাদ। ডক্টর জামাল উদ্দিন, যদিও আপনি অর্থনীতির কথা বলছেন, কিন্তু প্রসঙ্গগুলো এসে যায়। প্রশাসন দাবি করতেছে তারা নিরপেক্ষ এবং তারা কোনো দলের না। এই যে অ্যাডভোকেট মহসিন বলছেন জামাত আর বিএনপির মধ্যে পুরো জিনিসটা ভাগাভাগি হয়ে গেছে। ইভেন কি এসপি নিয়োগের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে লটারি হয়েছে, কিন্তু লটারির ফলাফলটা যা তাই হলো। এখন আপনার কি মনে হয় এই প্রক্রিয়া যদি দেশ চলতে থাকে তাহলে কি সামনের দিনগুলো কি ভালো হবে? এইটা আপনার সিমটমগুলা মানে অবিশ্বাস এবং অনাস্থার জন্ম দিচ্ছে। যদি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের 3টা ইলেকশন দেখেছি। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময় যে ইলেকশনটা হয়েছে, উনি কত 78 দিনের মাথায় নাকি ইলেকশনটা করছেন, এবং ওটাও ইন্টারিম গভর্নমেন্ট ছিল। এবং সেই সময় উনি ওখান থেকে ওই পোস্ট থেকে যাইয়া আবার বিচারপতি হিসেবে চাকরিতে জয়েন করছেন। এগ্রি করছে সবাই যে এই দায়িত্বটা পালন করে উনি ওখানে গেলেন। তার মানে কি হি ওয়াজ সো ফেইথফুল অ্যান্ড ডিলিজেন্ট, যে তার যে ডিউটিটা আছে ইলেকশনটা পরিচালনা করার জন্য, যে কায়দা কানুন, এটা কিন্তু লফুলি এবং কনস্টিটিউশনালি এটা ক্যারি ফরওয়ার্ড করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে হি হ্যান্ডেড ওভার দি পাওয়ার টু দি ইলেক্টেড গভর্নমেন্ট। দ্যাটস দি ওয়ে। তো তাহলে ওটা যদি পারে, কেন পারবে না? এখন আপনি যদি আপনার ইমানে গণ্ডগোল থাকে, ডাইল মে কুচ কালা হয়, তাহলে আপনি কিন্তু অন্য পদ্ধতিতে গেলে তো এটা তো একজন লোককে, তাকে বাড়ির যে কেয়ারটেকার শব্দটা আসে কোথা থেকে? বাড়িতে যে মানে বাসা বাড়িতে মানুষের কেয়ারটেকার রাখে না, হি ডাজ হিজ জব স্পেসিফিক, তাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় ওই অ্যাসাইনমেন্টটা সে করে। এর বাইরে কিন্তু হি ক্যানট ডু দ্যাট, হি ক্যানট বি ওনার অফ দ্যাট প্রপার্টি। এবং এই পাহারাদার সেই হিসাবে অন সার্টেন কন্ডিশনস হি ইজ রানিং আউট হিজ জব। এই কাজটা করাটা খুব ডিফিকাল্ট কিছু না, ইফ আমার ইমানে যদি গণ্ডগোল না থাকে। আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মহসিন, সর্বক্ষেত্রে কি সংবাদপত্র জগৎ, কি বুদ্ধিজীবী ব্যবসায়ী জগৎ, ইভেন কি রাজনৈতিক দলের ভিতরেও মির্জা ফখরুল যখন প্রশ্ন করেন যে আমাদের সন্দেহ হচ্ছে নির্বাচন নিয়ে, জামাত যখন প্রশ্ন করেন কোনো কিছু নিশ্চিত নয়, তাহলে এনসিপি যখন দেখেন আমরা এখনও জানি না কী হবে, তাহলে প্রশ্ন হচ্ছে নির্বাচন কি আদৌ হবে? কেন এই সংখ্যা আসতেছে? এটা এই কারণে আসছে, নাম্বার 1, ইউনূস সাহেব নিজেই বলছেন যে জনগণ চায় যে আমি 5 বছর থাকি, 20 বছর থাকি, 50 বছর থাকি। হি ইজ সেইং দিস। কয়েকদিন আগেও উনি এত ব্যাখ্যা দেন নাই, বাট হি সেড দ্যাট জনগণ তো চায় যে আমি যেন থাকি। সো উনি যখন এইটা নিয়ে আছেন এবং কথা হচ্ছে মাঠে ময়দানে যে ইলেকশনের পরেও উনি প্রেসিডেন্ট হিসাবে থাকতে চান, মাঠে ময়দানে সবাই জানে, যারা একটুও রাজনীতি করে তারা জানে। সো প্রবলেম হচ্ছে যে উনার উপরে তো ট্রাস্ট কারণ নাই। এই আলী রিয়াজরা তো উনাকে বেকুফ বানিয়েছে, আর কিছু করে নাই, সিম্পলি বেকুফ বানিয়েছে। ওই হু দ্য হেল ইজ আলী রিয়াজ? ওকে আপনি এনে বলেছেন এইখানে ওই যে কি ঐক্যমত করতে গিয়ে অনৈক্য করেছে সে, তারপরে পালিয়ে গেছে, আপনি আবার নিয়ে আসছেন ওকে। এবার কি মর্যাদা দিয়ে নিয়ে আসছেন, অ্যাডভাইজারের মর্যাদা দিয়ে। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে। নির্বাচন যদি 2 মাস পরে হয়, ফেব্রুয়ারিতে হয়, তা আলী রিয়াজের এই মুহূর্তে এই 2.5 মাসের জন্য বিশেষ সহকারী, তার কাজটা কি? ইউনূস আনসার করবে, আমি এটার উত্তর তো দিতে পারি না। ইউনূস উইল হ্যাভ টু আনসার দিস, যে কেন উনি এটা করেছে। সো ইউ হ্যাভ টু আস্ক হিম। উনি তো জার্নালিস্টদের সাথে দেখা করে না, তো উনি তো প্রেস কনফারেন্সেস করে না, উনি কিচ্ছুই করে না। ও তো আরেক মোদি। নরেন্দ্র মোদি কিন্তু কোনো প্রেস কনফারেন্স করে না। হি ইজ অ্যানাদার নরেন্দ্র মোদি। ওর থেকে শিক্ষা গ্রহণ করেছেন উনি, যে প্রেস কনফারেন্স করব না। আরে খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ সাহেব, যারাই ছিলেন, জিয়াউর রহমান সাহেব, এরা তো বিদেশে গেলে আসার পরে প্রেসের সাথে মিট করতেন না? তো সে না খুব কাবিল, ওর তো মানে সাংঘাতিক লোক না। ও
ওর মতন ইন্টেলেকচুয়াল তো কেউ নাই ইউনুস সাহেবের মতন পৃথিবীতে। তা উনি জার্নালিস্টদেরকে ফেস করে না কেন, কোয়েশ্চেন্স নেয় না কেন উনি? সো দের ইজ আ প্রবলেম, ইনহেরেন্ট প্রবলেম ইন মাই গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট আসাই উচিত হয় নাই। এবং আসিফ মাহমুদ যে বইতে বলেছে, তার ওই জুলাই বইতে, যে এইখানে একটি জাতীয় সরকার হওয়া উচিত ছিল, সেটা যদি হতো, সব দল থাকতো, সব মত থাকতো, এইখানে অনেক আগেই ইলেকশনস হয়ে যেত, দেশ আর এই সমস্যায় পড়তো না। ওনাকে কে বলেছে রিফর্মস করার জন্য? উনি কে? আচ্ছা, এখন কি জাতীয় সরকারের কোনো স্কোপ আছে? অফকোর্স আছে, প্রত্যেক দিন আছে, প্রত্যেক মুহূর্তে আছে। কিন্তু আপনাকে এটা করতে গেলে এখন একটা প্রোক্লেমেশনের মাধ্যমে আসতে হবে। সো আমরা এখনও জাতীয় সরকার যদি হয়, তাহলে আমরা নিজেরা বসেই তো যা মিনিমাম ইলেকশনের জন্য রিকোয়ারমেন্ট সেগুলি করে আমরা ইলেকশন দিয়ে দিতে পারি। রিফর্মস এরা করবে, উনি তো করতে পারে নাই। আরে রিফর্মস করতে, আই এম টেলিং ইউ, উইদিন 2 months all the reforms can be done. স্টক মার্কেট 7 দিনে ঠিক করে দেব আমরা। হোয়াট আর ইউ টকিং? আপনি এত ওভার রেগুলেটেড করেছেন, এত আপনি হিটেড করেছেন যে আজকে ধ্বংস হয়ে গেছে। খালি সালমানের কথা, ওর কথা বললে তো হবে না। ওয়াই ডোন্ট ইউ ফিক্স ইট? দিস মার্কেট উইল বিকাম আ বুলিশ মার্কেট ইন 15 days। আমাদেরকে দিয়ে দেন, খুসরু সাহেবকে দিয়ে দেন, আমির খুসরু, হ্যাঁ দিয়ে দেন, দেখেন উনি ঠিক করে দেবে। 15 দিনে দিস মার্কেট উইল বি চাঙ্গা মার্কেট। লক্ষ লক্ষ লোক এখানে এসে ইনভেস্ট করবে, এবং আপনি যে আপনার ব্যাংকসগুলি যে অসুবিধায় আছে ওইখান থেকে না নিয়ে তারা ইকুইটি সেল করে এই মার্কেট থেকে তারা টাকা তুলতে পারবে, ব্যবসা চলবে। কি বলেন আপনি? কি বলেন? আমি তো বললাম আমি করে দেব। আচ্ছা, আমাকে বাদ দিলাম, খুসরু সাহেব করে দিতে পারেন, বিকজ দ্যাট ম্যান নোজ, দ্যাট ম্যান ইজ দি অনলি ম্যান ইন বিএনপি হু নোজ যে ট্রেড, কমার্স, এই স্টক মার্কেট, ব্যাংকিং কিভাবে চলবে। হি হ্যাজ গট সাম গিলু ইন হিজ হেড, হি নোজ। আর ওদের কারোর গিলু নাই এটার জন্য। ডক্টর জামাল উদ্দিন, অ্যাডভোকেট মহসিন ভালো কথা বলেছেন অর্থনীতি সম্পর্কে, বিশেষ শেয়ার মার্কেট সম্পর্কে বলেছেন। তো আপনার কি মনে হয় যে রাজনীতিবিদদের মধ্যে, বিশেষ করে বিএনপি, জামাত, যেখানে যাই আমরা, অর্থনীতিবিদদের, যারা অর্থ চিন্তা করে, যারা ব্যবসা করেন, তারা কোণঠাসা হয়ে গেছে এই রাজনীতির চাপে? অবশ্যই এটা চাপা পড়ছে এই কারণে, আপনার ধরেন আমি যদি আমার আত্মীয়স্বজন, প্রথম জিনিস এটা হয়ে যাবে যে ওয়েন আই টেক ওভার এনি রেসপন্সিবিলিটি, আই অ্যাম ইন্ডিপেন্ডেন্ট, এভরিবডি ইজ, আই অ্যাম সার্ভিং অল দি 20 কোটি লোককে আমি সার্ভিস দিচ্ছি, নট মাই রিলেটিভস। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ করার সময় আমি মানে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরে যাব। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইলেকশনের মাধ্যমে হবে, যেখানে যেখানে ইলেকশন হচ্ছে সেগুলো ইলেকশন, ফ্রি ইলেকশনের মধ্যে দিয়া যারা জিতে আসবে তারা চালাবে। এবং এইটা চালানোর মধ্যে দিয়া অর্থ ব্যবস্থা যদি আপনার সঠিকভাবে না চলে, আপনার দেখেন 1998 থেকে 98 সালে, 97-98 সালে সাউথ ইস্ট এশিয়াতে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো না, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা সবাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ছে। তারা ডিভাইস করছে তখন লোকাল বন্ড মার্কেট তৈরি করছে, বিকজ স্ট্রং, উনি যেটা বলছেন যে রাইট লোককে রাইট প্লেসে দিতে হবে, সেই জায়গায় ওই স্টক এক্সচেঞ্জ যখন তারা এটা করে নিয়মকানুন বানাইলো, বানাইয়া তারা লোকাল বন্ড ইস্যু করলো, লোকাল কারেন্সি বন্ড। ফরেনাররা তো টাকা উঠাই চলে গেছে, টাকা ভাঙ্গায় বিদেশে নিয়ে গেছে, তাহলে লোকাল লোকগুলা 2 বছরের ভিতরে এটা বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়া দে রিকভার। আপনাকে ধন্যবাদ। 2 বছরের মধ্যে রিকভার, আপনি ভালোই বলেছেন। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন এবং আপনি ডক্টর জামাল উদ্দিন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম দুইজন বিজ্ঞ পণ্ডিত, যারা স্বস্বক্ষেত্রে অত্যন্ত নামি দামি, এবং তাদের প্রতিটি কথাই খুবই মূল্যবান, বিশেষ করে এই জাতীয় সময়ে, এই পর্যায়ে। আমরা অর্থনৈতিক ভূমিকম্প এবং রাজনৈতিক ভূমিকম্প, এই 2 ভূমিকম্পকে তারা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে তারা কিভাবে করেছেন আপনারা দেখেছেন, শুনেছেন, এবং এর ভিতর থেকে আপনারা কতটুকু মূল্যায়ন করতে পারবেন যে সামনের দিনগুলি কেমন যাবে, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ধন্যবাদ। আগামীতে দেখা হবে কোনো এক সময়।